হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। স্পিতি ট্রিপের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এটা আমার সিমলা হয়ে স্পিতি ট্যুরের শেষ ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নাকো হয়ে তাবো হয়ে আমরা যে কাজা পৌঁছেছিলাম সেখানে সমস্ত ট্যুরিস্ট প্লেসেস এবং স্পিতির সমস্ত দর্শনীয় এবং পৃথিবীর উচ্চতম স্থান। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর আগে আমার সিমলা পার্ট এবং স্পিতির প্রথম পার্ট দেখার জন্য অনুরোধ করব। সেই ভিডিওতে রয়েছে আমরা কিভাবে সিমলা পৌঁছলাম এবং সিমলা ভ্রমণের সম্পূর্ণ তথ্য, সাথে স্পিতি ভ্যালির প্ল্যান থেকে শুরু করে ক্যাব বুকিং এর ডিটেলস। এছাড়াও আমরা সিমলা থেকে বাই রোড নারকান্ডা, সারাহান, সাংলা, চিতকুল এক্সপ্লোর করতে করতে এবং তার সমস্ত দর্শনীয় স্থানগুলো কভার করতে করতে এসেছি তার ভিডিও। তাই বন্ধুরা, আমার সিমলা এবং স্পিতি পার্টের প্রথম ভিডিও অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। আমার স্পিতি পার্টের প্রথম ভিডিওতে আমরা এক্সপ্লোর করেছিলাম চিতকুল গ্রাম পর্যন্ত। আজকে আমরা ভারতের এই সীমান্তের শেষ গ্রাম চিতকুলকে বিদায় জানিয়ে সাংলা হয়ে নাকো তাবো দিয়ে কাজার উদ্দেশ্যে রওনা দেব। চিতকুলকে টাটা জানিয়ে আমরা তাবোর উদ্দেশ্যে, এরপরে দেখা যাচ্ছে আপনার সাথে বাকি রোড ট্রিপে আর তাবোতে। চিতকুল থেকে ফেরার পথে আমরা সাংলা হয়ে তাবোর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সাংলা পৌঁছানোর আগে পড়বে রকসম। এই রকসমে বাসপা বা বিপাশা নদীর তীরে একটু সময় কাটাতেই পারেন। অসাধারণ একটা অনুভূতি পাবেন। ফেরার পথে সাংলা মার্কেট এবং কামরু ফোর্ট ভিজিট করতে পারেন। সাংলা মার্কেট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে কামরু ভিলেজ এবং সেখানেই রয়েছে এই কামরু ফোর্ট। এখানে পৌঁছে প্রথমে পাবেন বদ্রী বিশালজির মন্দির আর তারপরেই রয়েছে কামরু ফোর্ট। এই ফোর্টে 122 জন রাজা রাজত্ব করেছেন। এর থেকে আমরা আন্দাজ করেই নিতে পারি এই ফোর্ট কত পুরনো। সম্পূর্ণ 7 তলা বিশিষ্ট এই ফোর্ট, যার নিচের 2 তলা পাথরের এবং ওপরের 5 তলা কাঠের। অসাধারণ আর্কিটেকচারের নিদর্শন পাওয়া যায়। এখানে কামাখ্যা দেবীরও মন্দির রয়েছে, যা আসাম থেকে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, আর তার নাম থেকেই এই জায়গার নাম হয় কামরু ভিলেজ। চিতকুল থেকে সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা ফাইনালি এসে লাঞ্চের জন্য দাঁড়ালাম। এই পো বলে একটা জায়গা আছে, পো। খাওয়া দাওয়া ভালোই হলো, ঠিকঠাক। তবে আমরা কালকের থেকে যতগুলো জায়গায় খেয়েছি সব থেকে বেশি এক্সপেন্সিভ এইখানটা। মানে নর্মাল খাবারই খাচ্ছি, তো তারপরেও একটু এক্সপেন্সিভ। যাই হোক, আপনাদের চয়েস, আপনারা এখানে খাওয়া দাওয়া করতেও পারেন, নাও পারেন। পো থেকে লাঞ্চ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। পৌঁছালাম আমরা খাব নামের একটি জায়গায়। এখানে শতদ্রু এবং স্পিতি নদীর সঙ্গম হয়েছে। এটা খাব সঙ্গম নামেও পরিচিত। বেশ একটা থ্রিলিং রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম নাকো, যা টিবেটিয়ান ভাষায় ন্যাকো বলা হয়ে থাকে। নে মানে যার অর্থ হলি বা পবিত্র স্থান, আর কোর অর্থ দরজা। এই জন্যই নাকোকে এ ডোর টু এ হলি প্লেসও বলা হয়ে থাকে, যার জন্য কিছু সময় অন্তর অন্তরই টেম্পল, মনেস্ট্রি, স্তূপা ইত্যাদি পেতে থাকবেন। নাকো ভিলেজ কিন্নর জেলার অন্তর্গত।
এখানে নাকো মনেস্ট্রি এবং তার আশেপাশের ভিউ কিন্তু অসাধারণ। এখানে থাকার জন্য তেমন বড় কোনো হোটেল নেই, যা আছে বেশিরভাগ হোমস্টে। তাই এখান থেকে অনেকেই তাঁবুতে নাইট স্টে করেন। আমাদেরও নাইট স্টে তাঁবুতেই আছে। এই নাকো মনেস্ট্রিতে গুরু পদ্মা সম্ভাবাজি মেডিটেশন করেছিলেন। এখানে ওনার ফুটপ্রিন্টসও রয়েছে। मोनेस्ट्री 1100 साल पुराना है ना। लोजेन मेंजुम संगो गुरुजी ने बनाया 11वीं शताब्दी में। तो ये मोनेस्ट्री का स्टोरी ऐसे ये लगभग एक रात में बनाया था ये पूरा मोनेस्ट्री। हाँ जी अच्छा। टोटल इन्होंने 108 बनाया तो और मोनेस्ट्री मिला के टोटल 108 जो ताबू में है ना वो भी इन्होंने बनाया। ओके ओके, थैंक यू थैंक यू। जगह तो यहाँ लिखा है। মনেস্ট্রিতে কিছুটা সময় কাটানোর পর যেতে পারেন নাকো লেক। মনেস্ট্রি থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এই লেক। নাকো লেকও এখানের পবিত্র জায়গাগুলির মধ্যে অন্যতম। আর বিকেলের ভিউটা কিছুটা এইরকম। আর শীতের সময় এলে এই লেক পুরো ফ্রোজেন পাবেন। লেকটা ছোট্ট হলেও কিন্তু ভিউ সুন্দর। এই গাছের যে পাতার কালারগুলির জন্য আরো সুন্দর লাগছে। তো চলুন এরপর আমরা তাঁবুর উদ্দেশ্যে রওনা দেব। নাকো থেকে আমরা তাঁবুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই মুহূর্তে গাড়ির ভেতরে আছি, একটু ঠান্ডা কম লাগছে, কিন্তু বাইরেটাই এখনো বিকেল, তো প্রচন্ড ঠান্ডা। আর এখানে আমি যে মঙ্ক, জানি না এখনো মঙ্ক হয়েছেন কিনা উনি, যিনি মানে বাইক নিলাম যার থেকে, উনি বলছিলেন এখানে সমস্ত মানুষ যখন বরফ পড়ে নভেম্বর ডিসেম্বর সকলেই চলে যান, ওনারা থাকেন শুধুমাত্র। ওনারা কুলু মানালি থেকে এসছেন, দলাই লামার শিষ্য, ওনাদেরকে 1 ইয়ার থাকতেই হবে। ওনারাই শুধুমাত্র থাকেন, বাকি সবাই নিচে চলে যান। আমাদের তাঁবু পৌঁছানোর আগেই সন্ধে কিন্তু নেমে গিয়েছিল। পাহাড়ের এই চড়াই উতরাই, খাড়া রাস্তা আর তার সাথে আকাশের ঝলমলে চাঁদ সবকিছু বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি দিচ্ছিল বটে, কিন্তু সাথে বিশাল একটা ভয় কাজ করছিল। যাই হোক, এই সব কিছুর মধ্য দিয়ে আমরা সন্ধে 7টা নাগাদ তাঁবু পৌঁছাই। আর আজকে সন্ধ্যা 7টা নাগাদ আমরা পৌঁছালাম তাঁবু। এটা রয়েছে আমার হোটেল, যেটা মিত্তি ক্যাফে, এর ওপরে, ছাদের ওপরে। আর এখানে রুমের সাথে রেস্টুরেন্টও রয়েছে। তো চলুন যাওয়া যাক, বাকি কাল সকালে দেখা হবে। ব্যাস, আমার হোমস্টের পাশে একটা বড় সড়ো স্টোর রয়েছে, মানে ভেজিটেবল থেকে শুরু করে শুজ পর্যন্ত সব দেখছি পাওয়া যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট এখানের। मिनी मॉल विद वेजिटेबल शूज। चाट की कोई दुकान है छोटी सी। अच्छा, चाट की कोई दुकान है छोटी सी सब्जी की। अच्छा, बढ़िया है, बढ़िया। देखो देखो शूज वगैरह। चाचू ताबो में इसी स्टोर में काम करते हैं। बहुत बढ़िया है चाचू। मेरे धर्मशाला में घर में, धर्मशाला में। अच्छा, कांगड़ा में। ठीक है ठीक है। আর এটা আমাদের তাঁবুর হোটেল। এখান থেকেও পাহাড় দেখা যাবে। এখন রাত্রিতে দেখা যাচ্ছে না, সকালের সময় আপনাদের দেখাবো। আর এদিকে রয়েছে টয়লেট। গিজার, হ্যাঁ গিজারও আছে। গুড মর্নিং বন্ধুরা, ডে 4 আজকে। আর এই মুহূর্তে আমি তাঁবুতে, তারপর আমাদের যে হোমস্টে তার ভেতরে সর্দি হয়ে গেছে আজকালটা। আর আমার এই হোমস্টের ভেতর থেকে একবার ভিউটা আপনাদের দেখাই, চলুন। তারপরে আজকে ব্রেকফাস্ট ছেড়ে আবার বেরিয়ে যাব ওই মনস্ট্রি আর যে কেভ আছে সেটা এক্সপ্লোর করতে, আর সোজা কাজার উদ্দেশ্যে। আমার এই হোমস্টে থেকে ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই। চিতকুলে পাহাড়ের চূড়ায় বরফ জমেছিল, কিন্তু এখানে পাহাড়ের চূড়াগুলোতে বরফ জমে নেই, তাই মনে হয় ঠান্ডাটা তুলনামূলক চিতকুলের থেকে কম। দেখুন, এটা একদম আমার হোমস্টের বাইরে থেকে। আর
এই জানালাটা আমার হোমস্টের, এইখান থেকে পুরো ভিউটা আসছে। চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এইখানে রয়েছে এই যে অ্যাপেল গাছগুলো। বাস বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট ছেড়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর মনেস্ট্রি আর কেভের দিকে যাব। আর এটা কালকে ভালোভাবে পরিষ্কার বোঝা যায়নি। এই কেসাং গেস্ট হাউস, এটাতেই আমরা ছিলাম। আর এই চারপাশের ভিউটা একবার দেখুন। জাস্ট মনেস্ট্রির যে সামনাসামনি, ওই যে মনেস্ট্রির গেট, ওইখান থেকে। হিমাচল প্রদেশের লাহোল এবং স্পিতি ডিস্ট্রিক্টের এই তাবু মনেস্ট্রি সমগ্র ভারত এবং হিমালয়ের সবথেকে ওল্ডেস্ট মনেস্ট্রি। এই মনেস্ট্রি 996 এডিতে গুগি কিংডমের রাজা রিচেন জাংপো বানিয়েছিলেন। বর্তমানে এই মনেস্ট্রি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা মেনটেন করা হয় এবং ন্যাশনাল হিস্টোরিক্যাল ট্রেজার অফ ইন্ডিয়াও ঘোষণা করা হয়েছে। আপনি যদি ইতিহাসপ্রেমী হয়ে থাকেন তবে এই জায়গা আপনার জন্য। 1975 কিন্নর আর্থকুইকেও এই মনেস্ট্রি অনেকটাই ভেঙে যায়, তারপর আবার এটিকে রিস্টোর করা হয়। এই মনেস্ট্রি সম্পূর্ণ মাটি এবং কাঠ দিয়ে তৈরি। মনেস্ট্রির ভেতরে ফিউচার বুদ্ধার স্ট্যাচুও দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে সম্পূর্ণ দেওয়াল জুড়ে বহু এনসিয়েন্ট পেন্টিং রয়েছে, যা হাজারো হাজারো বছর পুরনো। আর সবথেকে আশ্চর্যের বিষয়, এই সমস্ত পেন্টিং কিন্তু ন্যাচারাল কালার দিয়ে বানানো, যেমন ফল এবং শাকসবজির নির্যাস, এই সমস্ত কিছু দিয়েই বানানো হয়েছে। এই পেন্টিংয়ে ভগবান বুদ্ধের জীবন কাহিনী, বৌদ্ধিস্ট ধর্মগ্রন্থের গুরুত্বপূর্ণ সব ঘটনা এবং বিভিন্ন দেবদেবীর বর্ণনা করা হয়েছে। তাই এই মনেস্ট্রির অসাধারণ এই আর্কিটেকচার এবং এই চিত্রের জন্য অজন্তা অফ হিমালয়াসও বলা হয়ে থাকে। মনেস্ট্রির ইনসাইড ভিডিওগ্রাফি বারণ থাকে, তাই কিছু দেখাতে পারছি না। মনেস্ট্রির এই গেস্ট হাউসটি রয়েছে, আপনারা চাইলে খুব মিনিমাম চার্জে এখানে স্টেও করতে পারেন। মনেস্ট্রির পাশেই পাহাড়ে কিছু কেভ রয়েছে, যেখানে বুদ্ধিস্ট মঙ্কেরা মেডিটেশন করতেন। পায়ে হাঁটা পথ, তবে পাহাড়ের অনেকটা উঁচুতে হওয়ায় বেশ কষ্টকর। প্রচণ্ড চড়াই উতরাই রাস্তা, আর সাথে উঁচুতে উঠতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সমতলে বসবাস করি তো, আর এখানে অক্সিজেনের মাত্রাটা অনেকটা কম, তাই অল্পতেই আমরা হাঁপিয়ে যাচ্ছি। এখানে যারা রেগুলার তাদের পক্ষে ঠিক আছে, ছোট থেকে এইভাবে মানুষ। এইখানটা এইরকম, ये अम्मा का ड्यूटी रहता है इधर। हमारे उस साइड भी जा सकते हैं, उस साइड ওকে। ছোট্ট একটা সোজা হয়ে দাঁড়ানো যায় না, তার মধ্যে এরকম কেভ। এটাই এখানকার মেন কেভ, আরো ছোটখাটো কয়েকটা কেভ রয়েছে, ওখানে যাচ্ছি না, সময়ও নেই আর ধৈর্যও নেই অতটা যাওয়ার মতো। তো যাই হোক, আর এই ওপর থেকে একবার তাবুর ভিউটা দেখুন। ছোট্ট একখানা গ্রাম, পাহাড়ে ঘেরা, পুরো চারদিকটা ছোট্ট। দেখুন এই মাথা থেকে এই মাথা, পাশ দিয়ে স্পিতি নদী বয়ে গেছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের এই কেভগুলো, আর পুরো তাবু গ্রামটা দেখুন, ছোট্ট। আর এই যে মনস্ট্রিটা, নিচের যে মনস্ট্রিটা আপনাদের দেখালাম ওটা, আর ওই দেখুন পাশ দিয়ে বয়ে গেছে স্পিতি নদী। ওই যে যাত্রা শুরু করলাম আমাদের পরের গন্তব্য কাজার উদ্দেশ্যে। পথে ভিজিট করে যাব ডাঙ্কার মনেস্ট্রি। এই যাত্রাপথে স্পিতি নদী সবসময় আপনার পাশ দিয়ে বয়ে যাবে, আর পাহাড়ের গায়ে যেন খোদাই করা হাতের কাজ। এই সব কিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থাকবেন। মানালি এবং কাজার মাঝখানে
রোটাংয়ের পরে যে কুঞ্জুম টপ, সেখান থেকে স্পিতি নদী ফ্লো হয়ে কাজা, তাবো, নাকর পাশ দিয়ে বয়ে গিয়ে খাপ সঙ্গমে শতদ্রু নদীর সাথে মিশছে। তাবো থেকে কাজার যে সফরটা মানে সত্যি অসাধারণ। পাশ দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী, আর সাথে এরকম চড়াই উতরাই রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে অসাধারণ, জাস্ট স্বর্গ। আর সামনে পাহাড়, পুরো ভিউটা মানে জাস্ট ওয়াও। কাজার পথে অসম্ভব একটা জার্নি কমপ্লিট করার পরে আমরা এসে পৌঁছালাম ডাঙ্কার মনেস্ট্রি। এটা কাজার পথেই পড়ে, এটা বাইপাস রোড আছে 8 কিলোমিটার মতো। তো এটাও অনেক পুরনো মনেস্ট্রি। চলুন। এই ঢাঙ্কার ভিলেজ বিখ্যাত এখানকার তার পাহাড়ের এই আকৃতির জন্য, আর এই পাহাড়ের আকৃতির জন্যই এই জায়গার নাম হয়েছে ঢাঙ্কার ভ্যালি। এই ঢাঙ্কার মনেস্ট্রি 12th সেঞ্চুরিতে প্রায় 12,700 ফুট উঁচুতে কেল্লা হিসেবে বানানো হয়েছিল, যাতে এখান থেকে চারপাশের নজর রাখা যায়, এবং পরে এখানে বুদ্ধিস্ট লার্নিং এবং স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা হতো। এই মনেস্ট্রি বিখ্যাত তার এই আর্কিটেকচারের জন্য, যেখানে পাহাড়ের খাঁজে 12th সেঞ্চুরিতে এইভাবে বানানো হয়েছে। সত্যি দেখলেও অবাক লাগে। এই মনেস্ট্রির ওপরও আর্থকুইকের প্রভাব পড়েছিল, তখন অনেকটাই ড্যামেজ হয়ে যায়, কিন্তু এখানের মঙ্করা এই ঐতিহাসিক নিদর্শনকে অনেক কষ্ট করে সংরক্ষণ করে রেখেছেন। আর এখান থেকে পিন ভ্যালির পাহাড়েরও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চাইলে আপনারা পিন ভ্যালি ভিজিট করতে পারেন। রোড কন্ডিশন খুব খারাপ থাকায় আমরা পিন ভ্যালি স্কিপ করেছিলাম। পুরো মনেস্ট্রিটা ভুলভুলাইয়ার মতো, এদিকে দরজা ওদিকে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম বাইরে, আর এখান থেকে পুরো স্পিতি নদী আর ভ্যালিটার ভিউ দেখা যাচ্ছে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, আর সেই জন্য ভিডিওগ্রাফি করতে পারছি না। আর অনেকটা হাইট, তো অক্সিজেনের একটু লেভেল কম আছে, মানে একটু বেশি হাঁটাচলা করলে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, আপনারা এলে অবশ্যই ভিজিট করবেন। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম স্পিতি ভ্যালির হেডকোয়ার্টার কাজাতে। হাই অল্টিটিউডের কারণে কাজাতে ঠান্ডা কিন্তু সবসময়ই বেশি থাকে, তাই ভারী ঠান্ডার জামা কাপড় অবশ্যই সঙ্গে রাখবেন। সাথে স্পেশাল প্রিকশনের জন্য শ্বাসকষ্টের কিছু মেডিসিন, কর্পূর ইত্যাদি সাথে রাখতে পারেন। আর অবশ্যই শরীরকে হাইড্রেট রাখতে হবে এবং প্রচুর জল খেতে হবে, নাহলে মাথা ব্যথায় টেকা মুশকিল হয়ে উঠবে। আমরা উঠেছিলাম হোটেল কুনফেন সাকায়া আবোদ। কাজা মনেস্ট্রি লাগোয়া রয়েছে এই হোটেল। হোটেলের রুমস এবং খাওয়া দাওয়া সবই ভালো, এখানে রেস্টুরেন্টও রয়েছে, সব ঠিকঠাক। যদি স্পিতি নদীর জলের শব্দে ঘুমানোর প্ল্যান থাকে তবে হোটেল একটু নিচের দিকে নিতে হবে, নদীর কাছাকাছি। কাজা পৌঁছে ঘড়িতে সময় হয়েছিল বিকেল 4টা। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আজকের প্ল্যান কাজা মনেস্ট্রি এবং লোকাল মার্কেট।
কাজা হলো স্পিতির জেলা শহর। সন্ধ্যের সময় মার্কেটে একটু সময় কাটাতে পারেন। কিছু কেনাকাটা থাকলে এখানে করতে পারেন, যেমন সুভিনিয়র বা লোকালি কিছু স্পেশাল আইটেম যেগুলো স্পিতির ফেমাস। আর খাবারে এখানে লোকাল ফুড ট্রাই করতে পারেন। এখানকার ফেমাস থুপকা এবং মোমোজ। দি হিমালয়ান ক্যাফে এই রেস্টুরেন্টে আমরা ট্রাই করেছিলাম। খাবারের স্বাদ এবং মান খুবই ভালো। তো মিষ্টির দোকানে মিষ্টিটা একটু বেশি কস্টলি মনে হলো। 100 গ্রাম জিলিপি নিলাম আর 2টো গোলাপজাম। 100 গ্রাম জিলিপি মানে ওই 3টে হবে জিলিপি, 75 রুপিস। যাই হোক, বাকি সব কিছু ঠিকঠাক আছে। চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমার নতুন একটা দিনের শুরু। আর আমরা ব্রেকফাস্ট করে বেরোবো স্পিতির যে সাইট সিনগুলো আছে সেখানে। আর আপনারা জানেন কালকে আমরা স্পিতিতে স্টে করেছিলাম, আজকেও স্পিতিতে স্টে আছে। যদিও সাইট সিং আজকে কভার হয়ে যাবে, কিন্তু বেরোতে পারবো না পাহাড়ি রাস্তায়, অন্ধকার হয়ে যাবে। তো যার জন্য আজকে স্পিতিতে স্টে, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো। আর আমরা যেখানে ছিলাম, আমাদের যে হোটেল, তার সাথে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, যে দেখুন। আর খাবারও খুব ভালো। আমরা ব্রেকফাস্ট এখানেই খাচ্ছি, রাত্রে ডিনারও এখানেই করেছিলাম। আর এখানে একটা বিশেষত্ব, গ্রুপে এলে এরা পুরো কিচেনটা ছেড়ে দেয়। আজকে একটা বড় গ্রুপ আসছে, পুরো কিচেনটা ওদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। ওরা নিজেদের মতো বানিয়ে খাবার খেয়ে নেবে। আমরা আজকের খাবারটা এখানে পাবো না, বাইরে থেকে খেতে হবে। আজকে আমাদের প্রথম গন্তব্য কি মনেস্ট্রি। ইন্টারনেটে স্পিতি সার্চ করলেই এই মনেস্ট্রির ছবি সব থেকে প্রথমে বেরোয়। সম্পূর্ণ স্পিতি ভ্যালির সবচেয়ে লার্জেস্ট মনেস্ট্রি এই কি, এবং এটিও কয়েক হাজার বছর পুরনো। 14th এবং 17th সেঞ্চুরিতে মোগল দ্বারা দুবার আক্রমণ হয়েছিল এবং অনেক কিছু ধ্বংসও হয়ে যায়। তারপর 1840-তে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপর 1975-এর আর্থকুইকে আবারও প্রভাব পড়ে এর ওপর বেশ, এবং ফাইনালি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্টেট পিডব্লিউডির সহায়তায় রিপেয়ার করা হয়। এখানে প্রায় 300 লামা, যারা স্পিরিচুয়াল লিডার্স, এখানে থাকেন এবং স্পিরিচুয়াল প্র্যাকটিস এবং ট্রেনিংও দেন। এরপর আমরা পৌঁছে গেলাম চিচম ব্রিজ, ওয়ার্ল্ডের হাইস্ট ব্রিজ এটি। এর উচ্চতা প্রায় 14,000 ফুট। এই ব্রিজ 2017 সালে কিবের এবং চিচম গ্রামের মাঝখানে সংযোগ স্থাপন করার সুবিধার্থে তৈরি করা হয়েছিল। যদি আপনাদের চন্দ্রতাল মানালি দিয়ে প্ল্যান থাকে, তবে এই চিচম এবং কিব্বের এগুলো শেষের দিনেও কভার করতে পারেন, কারণ আপনাদের যেতে হবে এই ব্রিজ দিয়ে। চিচম ব্রিজের কাছে বেশ কিছু ফুড ট্রাক থাকে, চাইলে আপনারা দুপুরের লাঞ্চ এখানে করতে পারেন। এরপর আমরা এসে পৌঁছালাম কিবের ভিলেজ। এই গ্রামের একটা বিশেষত্ব আছে, দেখুন এই বাড়িগুলো একই প্যাটার্নে বানানো, একই রকম লাগছে দেখুন দূর থেকে দেখতে। এছাড়াও কিব্বের ভিলেজ কিন্তু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। আপনারা যদি শীতের সময় আসেন, তখন কিন্তু বেশ স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। এই স্নো লেপার্ড ছাড়াও বেশ কিছু জীবজন্তু কিন্তু দেখতে পাওয়া যায়। এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের লাংজা। এখানে রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পয়েন্টে বুদ্ধার এই ফেমাস স্ট্যাচু, আর চারপাশের ভিউটাও অসাধারণ। তবে এখানে যদি নাইট স্টে করা যায়, তবে মিল্কি ওয়ে গ্যালাক্সি খালি চোখে দেখতে পাওয়া যায়। যদি পসিবল হয় নাইট স্টে করতে পারেন, তবে এখানে অনেকটা হাই অল্টিটিউডের জন্য প্রচুর সমস্যাও হয়। জয়ন সাবজি, আমাদের যে বাকি দুটো ডেস্টিনেশন পাশাপাশি রয়েছে, তার মধ্যে আমরা হিকিমটা ফার্স্ট ভিজিট করলাম। ওয়ার্ল্ড হাইস্ট পোস্ট অফিস হিকিম। ইন্ডিয়ান পোস্টের এই পোস্ট অফিস অল্টিটিউড 14,567 ফিট। এখান থেকে পোস্ট কার্ড কিনে বন্ধুদের বা আত্মীয়দের পাঠাতে পারেন।
নিজের অ্যাড্রেসেও পাঠাতে পারেন। আমি নিজের অ্যাড্রেসে একটা পাঠিয়েছিলাম, পোস্ট কার্ডটা কিন্তু এসেছিল। কয়েকটা কার্ড পোস্ট করাই যায়। ইন্ডিয়ান পোস্ট এবং এখানকার লোকাল পাবলিকের অনেকটা সাপোর্ট হয়ে যায়। হিকিম থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে এই কমিক ভিলেজ, যা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ। যেহেতু এটা হাইয়েস্ট ভিলেজ, তাই এখানকার রেস্টুরেন্ট, মনেস্ট্রি সবই কিন্তু হাইয়েস্ট। এখানে এই মনেস্ট্রি রয়েছে, আপনারা এখানে মনেস্ট্রি ঘুরে রেস্টুরেন্টে কিছু খাবারও খেতে পারেন। এরপর এখান থেকে আমাদের গন্তব্য কাজা, সেখানে গিয়ে আজকে রেস্ট, আগামীকাল সকালে কাজা থেকে রওনা দেব। গুড মর্নিং। আজকে স্পিতিকে আমরা বিদায় জানিয়ে সোজা রওনা দিচ্ছি কলপার উদ্দেশ্যে। আর যারা আপনারা মানালি ট্যুর করতে যান, এখান থেকে কাজা থেকে সোজা ওই চিচাম ব্রিজ দিয়ে মানালি চলে যেতে পারেন। আমাদের যেহেতু রুটটা আবার ব্যাক সিমলা আছে, আমরা আবার ব্যাক ফিরে যাচ্ছি এবং কলপাটা আজকে স্টে করে পরের দিন সিমলা পৌঁছাচ্ছি। ফেরার পথে ভিজিট করে নিতে পারেন গিউ মনাস্ট্রি, যেখানে রয়েছে হাজারো বছর পুরানো রিয়েল মমি, যা আজকেও একই রকম দেখতে রয়ে গেছে। 1975-এর আর্থকুইকে এখানের অনেক স্তূপাই ডিস্ট্রয় হয়ে যায়। তারপর 1981 ইন্দো তিবেতান বর্ডার ফোর্স দ্বারা খোঁজ চলাকালীন এই মমি উদ্ধার হয়। তারপর 2002 সালে রিসার্চার্সরা আইডেন্টিফাই করেন এই মমি 1430 AD এক বুদ্ধিস্ট মঙ্ক সাংঘা তানজিনের। ফেরার পথে আজকে আমাদের স্টে কিন্নর জেলার কলপাতে। স্পিতি থেকে সিমলা অনেকটা ডিস্টেন্স হবে, তাই এই কল্পা আমরা পেন্ডিং রেখেছিলাম ফেরার পথে ভিজিট করার জন্য। আপনাদের যদি চন্দ্রতাল মানালি হয়ে ফেরার প্ল্যান থাকে, তবে যাওয়ার সময় ভিজিট করে নেবেন। আর যদি এই সেম রুটে ফেরার থাকে, তবে আমার প্ল্যান ফলো করতে পারেন। পথে পড়বে এই সুইসাইড পয়েন্ট। জানি না কি এখানে সুইসাইড করেছিল, তবে এই জায়গার নাম সুইসাইড পয়েন্ট। এখানে দাঁড়িয়ে একটু ভিউ এনজয় করতে পারেন এবং সেলফি টেলফি নিতে পারেন। তবে সাবধানে, মাথার উপরে পাথর পড়তে পারে, আর পাথর পড়ে গেলে সুইসাইড হবে না ন্যাচারাল হবে সেটা কিন্তু আমি জানি না। কলপাতে প্রথমে আমরা পৌঁছালাম রোগী ভিলেজ। সেখানে রয়েছে এই নারায়ণ নাগিনী মন্দির। এই মন্দিরও প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। মন্দিরের গায়ে অসাধারণ উডেন আর্কিটেকচার দেখতে পাওয়া যায়, তার সাথে চারপাশের ভিউ অনবদ্য। এই মন্দিরে যখন পুজো হয় তখন মাথায় কিছু একটা দিয়ে যেতে হয়। এখানকার তো রেওয়াজি টুপি রয়েছে, কিন্তু আমার রুমাল ছিল, রুমাল দিয়েও প্রবেশ করা যেতে পারে। আর এই পুজোটা বছরে একবারই হয়, এটা আমরা আজকে পেয়েছি। হিমাচল প্রদেশের কিন্নরি অ্যাপেল কিন্তু বিখ্যাত। বাড়ির জন্য 2-1 পেটি নিলেও নিতে পারেন। আর এখানে দাম শুনে তো অবাকই হয়ে গেলাম। मतलब 3000 কেজি হ্যাঁ 26। আজকে আমরা কলপাতে পৌঁছালাম বিকেল 5টা নাগাদ। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, খুব সুন্দর। আর সব থেকে বড়, এই উপর থেকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা একবার দেখুন। কলপাতে আমরা উঠেছিলাম হোটেল উইন্টার পিকে। কলপার সেন্টার পয়েন্টেই রয়েছে এই হোটেল। এখান থেকে কলপার মনেস্ট্রি এবং মন্দির দুটোই পায়ে হাঁটা দূরত্বে। হোটেলের অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল, টয়লেটও ঠিকঠাক। তবে এখানে খাওয়ার ব্যবস্থা থাকলেও আমরা খেয়েছিলাম সামনে একটা বাঙালি হোটেল ছিল, নাম ছিল ব্লু লোটাস। মানে সে বহুদিন কড়ি চাওয়াল আর আলু পরাটা খেতে খেতে একদম দম বেরিয়ে গেছিল। ফাইনালি এই কলপাতে এসে একটু আলু পোস্ত, বেগুন ভাজা, মুগের ডাল, ভাত খেয়েছিলাম। মানে তৃপ্তি একটা, দারুণ। আপনারা এখানে ট্রাই করতে পারেন। ভিজিট করলাম আমরা কলপার হুবুলাঙ্কা গুম্ফা মনেস্ট্রি। তেমন একটা বড় না, ছোটখাটো জায়গার মধ্যে রয়েছে এই মনেস্ট্রি। এরপর আমরা ভিজিট করলাম এই আদিশক্তি দেবী চণ্ডিকা ফোর্ট। মনেস্ট্রি এবং এই ফোর্ট পাশাপাশি রয়েছে। আপনারা চাইলে পরের দিন সকালেও ভিজিট করতে পারেন। আমাদের হঠাৎ ইচ্ছে হলো, বেরিয়ে পড়লাম। আমরা গিয়ে বন্ধ পেয়েছি, সকালে কিন্তু এটা খোলা থাকে। লোকালি জানলাম এই ফোর্ট নাকি সত্যযুগে নির্মিত হয়েছিল। আর তার সাথে অসাধারণ দেখুন কাঠের হাতের কাজ রয়েছে। আর পাহাড়ের একদম এন্ড পয়েন্টে হওয়ায় এখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ। গুড মর্নিং বন্ধুরা, কলপাস সকাল। আর কৈলাসের যে সূর্যোদয়ের ভিউটা, চলুন একবার দেখে নিই।
কিন্নর কৈলাস পর্বতের সকাল সকাল এইরকম একটা ভিউ সত্যি মনটা শান্তি হয়ে গেল। ব্রেকফাস্ট সেরে আমরা কল্পা থেকে রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। আর এটা কল্পার লোকাল মার্কেট রেকং পিও। এখানে লোকাল কিন্নারি মার্কেটিং বা সুভিনিয়ার কিছু আইটেম কেনার থাকলে নিতে পারেন। রামপুর রাজবাড়ি এই মুহূর্তে হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে। আর এনাদের এখানে প্রবেশ করতে গেলে এনাদের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাবার খেতে হবে, তবেই এখানে প্রবেশ করা যাবে। আমরা দুপুরের লাঞ্চটা ওখান থেকেই করলাম। আর ফাইনালি পুরো স্পিতি সার্কিট কমপ্লিট করে সিমলা পৌঁছালাম সন্ধ্যে নাগাদ। এই সম্পূর্ণ ট্যুরের আইটিনারি এবং টোটাল বাজেট আমি ভিডিও শেষে শেয়ার করছি। পরের দিন সিমলা থেকে কালকা টয় ট্রেন রয়েছে বিকেল 3টে নাগাদ। তো পরের দিনের এই বাকি সময়টুকু আপনারা মার্কেটিং, ঘোরাঘুরি বা তাড়াতাড়ি উঠে কুফরি যদি না যাওয়া হয়ে থাকে কুফরি প্ল্যানটা কমপ্লিট করতে পারেন। আজ প্রায় 7 দিন পর সিমলাকে টাটা জানিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবারও যদি সৌভাগ্যক্রমে আসতে পারি সিমলা, তখন আবার দেখা হবে আপনাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, আপনারা সবাই ভালো থাকুন, বাই।